ব্যাপার আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা এখন যেটা বলছিলাম যে জটিল আয়ন রঙিন হয় কেন, অর্থাৎ এই জটিল আয়ন রঙিনের মূল কারণ কিন্তু সে অপূর্ণ ডি অরবিটাল। এই অপূর্ণ ডি অরবিটালের কারণে সে প্রভাবক হিসেবে আচরণ করে। অপূর্ণ ডি অরবিটাল ব্যবহার করেই সে নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জন করতে চায়, তাই সে জটিল আয়ন গঠন করে। এই জটিল আয়ন রঙিন হয় তার ব্যাখ্যাতে যাওয়ার আগে ডি অরবিটালের কনফিগারেশনটা একটু জেনে আসি। পাঁচটা ডি অরবিটাল দেখতে কেমন? একটা ডি অরবিটাল হলো ডাম্বেল আকৃতির, ডিএক্স ওয়াই। ওয়াই জেড। জেড এক্স। এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যবর্তী তলে যে ডি অরবিটালটি থাকে তার নাম হলো ডিএক্স ওয়াই। ওয়াই অক্ষ জেড অক্ষের মধ্যবর্তী তলে যে ডি অরবিটালটি থাকে তার নাম হলো ডি ওয়াই জেড। রেহেনা, এটা কোনো ভাবার বিষয়? আমি যে গ্রুপে যে পোস্টটা দিয়েছি সেখানে লেখা আছে না, আগামী 16/1/2021 তারিখ থেকে লাইভ ক্লাস রাত 8টায় নেব। সেখানে কি লিখেছি যে আজকে 13 তারিখ? ওয়াই এবং জেড অক্ষের বরাবর যে অরবিটালটি থাকবে সেটার নাম কি? ডি ওয়াই জেড। আর এক্স অক্ষ জেড অক্ষের মধ্যবর্তী তলে যে ডি অরবিটালটি থাকবে সেটা ডি জেড এক্স। আমরা দ্বিমাত্রিক তলে দুটো অক্ষ আঁকতে পারি, খেয়াল করো। এই যে একটা অক্ষ আর একটা অক্ষের উপরে লম্ব, সেটাকে যদি দেখাতে হয় এইভাবে আঁকতে হবে, কিন্তু এইভাবে। তাহলে প্রত্যেকটাই কিন্তু এরকম একটা লম্ব, এই তলের উপরে একটা লম্ব আছে, অক্ষ আছে, কিন্তু যেমন এটা এখানে আছে জেড, এক্স, এটা ওয়াই। হ্যাঁ কি মজা, ডেটা দেখিনি। খুব কেউ কেউ তো খুব খুশি 8টায় হলে, কিন্তু তোমার তো সমস্যা। দেখো তাহলে, এই যে তিনটে অরবিটাল, ডি অরবিটাল হলো তল বরাবর, আর দুটো ডি অরবিটাল দেখো, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর যে ডি অরবিটালটি থাকে তার নাম হলো ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর একটা ডি অরবিটাল আছে, দেখো
এক দুই তিন, তিনটে তলই কিন্তু দখল করেছে তিনটে ডি অরবিটাল। এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দখল করেছে আরেকটি ডি অরবিটাল। শুধু জেড অক্ষটা কিন্তু ফাঁকা আছে, যেখানে কোনো অরবিটাল অবস্থান নেই। পঞ্চম অরবিটালটি, পাঁচটা ডি অরবিটাল, 5 নম্বরটি একটা লোব এই জেড অক্ষ বরাবর থাকবে, এই যে একটা, কিন্তু একটা ডি অরবিটালের তো দুটো লোব, তাহলে একটা জেড অক্ষ বরাবর, তাহলে আর একটা কি যে কোনো জায়গায় থাকতে পারে, আর একটা যে কোনো জায়গায় থাকতে পারে, সেটা এরকম গোল দিয়ে দেখানো। তাহলে এটা শুধু ডি জেড স্কোয়ার। একটা ডি অরবিটালের দুই দিকে লোব প্রসারিত থাকে, এই একটা ডাম্বেল, এই একটা ডাম্বেল, ডাবল ডাম্বেল। তো শুধু জেড অক্ষ বরাবর একটি ডাম্বেল নির্দিষ্ট দেখালাম, আরেকটি যে কোনো তলে থাকতে পারে, এক্স ওয়াই অক্ষর যে কোনো জায়গায় থাকতে পারে, কিন্তু ওই স্থানগুলো তো আগেই দখল করে বসে আছে অন্য ডি অরবিটাল। তাহলে এই যে গোল দিয়ে দেখানো মানে কি, এর যে কোনো একটার উপরে সে উপরিপাতন হিসেবে থাকবে। আমরা পড়ানোর সময় উদাহরণ দিয়েছিলাম, একটি সোফায় তিনজন বসতে পারে, তিনজনই বসে আছে, আর একজন আসলে কোথায় বসবে, যে কোনো একজনের কোলে, এটা নির্দিষ্ট না, যে কোনো একজনের কোলে বসতে পারে। তাহলে এই যে গোল দিয়ে দেখানো, যে কোনো জায়গায় সে থাকতে পারে উপরিপাতন হিসেবে। আজকেই ফার্স্ট, মানে এ যাবত লাইভে সব থেকে কম, 10 জন 15 জনের নিচেই কখনো কিন্তু আসে না, কিন্তু এখন দেখো 5 জন অনলি। তাহলে এই যে 5টি ডি অরবিটালের কনফিগারেশন দেখালাম, এখন আসো অবস্থান্তর মৌল যখন জটিল আয়ন গঠন করে তখন আলো শোষণ কেন করে, কি ঘটে সেখানে। মনে করে Fe2 পজিটিভ আয়ন, তার হলো 3d6, এই অপূর্ণ ডি অরবিটাল সমশক্তি সম্পন্ন ডি অরবিটাল সমশক্তি সম্পন্ন ডি অরবিটালে একটি করে ইলেকট্রন বিন্যস্ত থাকবে, প্রথমে একটি করে সর্বাধিক বেজোড় অবস্থায় থাকবে। দেখো এটা হলো মুক্ত Fe2 পজিটিভ আয়ন, মুক্ত Fe2 পজিটিভ আয়নের ডি অরবিটাল, এই যে d6, এটা মুক্ত Fe2 পজিটিভ আয়নের সমশক্তি সম্পন্ন ডি অরবিটাল। যে কোনো মৌলের 3টে পি অরবিটাল সমশক্তি সম্পন্ন, 5টা ডি অরবিটাল তারা সমশক্তি সম্পন্ন, কিন্তু এই পরমাণুকে যদি আমরা চৌম্বক ক্ষেত্রে নিয়ে যাই, তাহলে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে তখন তার ডি অরবিটাল কিন্তু আর সমশক্তি সম্পন্ন থাকে না। এখানে কি ঘটে দেখো, এই যে মুক্ত Fe2 পজিটিভ আয়ন, মনে করো আয়রন, আমরা দেখিয়েছি এর আগে জটিল আয়নের গঠনের সময়, এই আয়রনের চারিপাশ থেকে লিগ্যান্ড এসে আয়রনকে যখন ঘিরে ধরবে, এ সূর্য এসেছে নাকি অন্তর, কইছে কই দিদি বাড়ি যে আজকে বলবা তুমি ক্লাস করেন সময় মতো বাবারে বলে দেবো, এখন কিন্তু ক্লাস আমি বাকি দিচ্ছে, ক্লাস হচ্ছে ওমর কাছে রাত 8টা, এই জন্য ঘুমোচ্ছে।
এই যে Fe2 পজিটিভ যে এই যে মুক্ত আয়নের ডি অরবিটাল, এটা সমশক্তি সম্পন্ন ডিজেনারেট অরবিটাল। যখনই এই আয়রনকে চারিপাশ থেকে লিগ্যান্ড এসে ঘিরে ধরবে, এই আয়রনকে যখন লিগ্যান্ড এসে ঘিরে ধরবে, লিগ্যান্ড অবস্থান্তর মৌলের আয়নের যত কাছে আসবে, এই ডি অরবিটালের সাথে লিগ্যান্ডের অরবিটালের বিকর্ষণ হবে। অরবিটাল অরবিটাল সমধর্মী, তাহলে অবস্থান্তর মৌলের ডি অরবিটাল লিগ্যান্ড অবস্থান্তর মৌলের দিকে আসছে, কারণ এই পজিটিভ আয়ন আর এই ইলেকট্রনগুলো আকর্ষণ করে কাছাকাছি আসছে। কিন্তু এই লিগ্যান্ডের অরবিটাল, লিগ্যান্ডের ইলেকট্রন যে অরবিটালে আছে, এই অরবিটাল অবস্থান্তর মৌলের ডি অরবিটালের সাথে বিকর্ষণ হবে। এই বিকর্ষণের ফলে তখন এই ডি অরবিটাল আর সমশক্তি সম্পন্ন থাকবে না, তখন নন ডিজেনারেট অবস্থায় পরিণত হবে। সমধর্মী জিনিস পরস্পরকে বিকর্ষণ করে, তো অবস্থান্তর মৌলের আয়নকে যখন লিগ্যান্ড এসে ঘিরে ধরবে, তখন লিগ্যান্ডের ডি অরবিটালের সাথে অবস্থান্তর মৌলের ডি অরবিটালের সাথে লিগ্যান্ডের অরবিটালের বিকর্ষণের ফলে এই ডি অরবিটাল আর সমশক্তি সম্পন্ন থাকবে না। তো বিকর্ষণ কাদের সাথে হবে? দেখো, ডি অরবিটাল তো 5টা, এই 5টা ডি অরবিটালের সবার সাথে লিগ্যান্ডের বিকর্ষণ হবে না। খেয়াল করো, এটা যদি এক্স অক্ষ হয়, এটা ওয়াই অক্ষ, এটা কি জেড অক্ষ। 6টা লিগ্যান্ড যাদের সন্নিবেশ সংখ্যা 6টা লিগ্যান্ড, 3টে অক্ষ বরাবর 6টা লিগ্যান্ড এসছে। এই তল বরাবর কোনো লিগ্যান্ড আসেনি, তাহলে 6টা লিগ্যান্ডই এসছে ডিরেক্ট অক্ষ বরাবর। আর অক্ষ বরাবর অরবিটাল আছে 2টো, dx2 y2 আর dz2। বাকি 3টে তো তল বরাবর, এই তল বরাবর কোনো লিগ্যান্ড কিন্তু আসেনি, তাহলে তল বরাবর যে ডি অরবিটাল আছে তাদের সাথে বিকর্ষণ হয়নি, বিকর্ষণ হয়েছে অক্ষ বরাবর যে ডি অরবিটাল আছে। কয়টা? 2টো। তাহলে 2টি ডি অরবিটালের শক্তি বৃদ্ধি পাবে, আর 3টির কিন্তু বৃদ্ধি পাবে না, 3টির হ্রাস পাবে। বিকর্ষণ হয়েছে 2টির সাথে, তাহলে ডিজেনারেট অবস্থা থেকে নন ডিজেনারেট অবস্থায় এই 2টি ডি অরবিটালের শক্তি বৃদ্ধি পেল, ঠিক একই পরিমাণ হ্রাস পেয়েছে 3টি ডি অরবিটালের। শক্তির লেভেল 0 ছিল যখন সমশক্তি সম্পন্ন অরবিটাল, 5টা অরবিটালের ডি অরবিটালের শক্তি 0 থেকে 2টোর যেটুকু বৃদ্ধি পেয়েছে, 3টের ঠিক সেইটুকু হ্রাস পাবে। কারণ শক্তির নিত্যতা সূত্র অনুসারে আমরা জানি শক্তির ধ্বংস নেই, সৃষ্টিও নেই, এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়, মোট শক্তির পরিমাণ কিন্তু স্থির। তাহলে ছিল 0, এই 0 লেভেল থেকে 2টোর যেটুকু বাড়বে, 3টের ঠিক সেইটুকু কমবে, যোগ করলে আবার কিন্তু 0। আদনান রহমান, 30 মিনিট পর। কেন, তোমরা কি ভুলে গেছিলে যে 5টায় লাইভ না আজকে? আমি তো বলে দিয়েছি যে 16 তারিখ, হ্যাঁ হচ্ছে 8টায় রাত, আজকে তো 5টাই ছিল। তাহলে এটা কোন অবস্থায়? এটা হলো জটিল আয়নে, অর্থাৎ অবস্থান্তর মৌল যখন জটিল আয়ন গঠন করে ফেলবে, সেই জটিল আয়নে Fe2 পজিটিভ আয়ন চারিপাশে যখন লিগ্যান্ড এসছে, এই যে এইভাবে, এই লিগ্যান্ডের প্রভাবে ডি অরবিটাল আর সমশক্তি সম্পন্ন নেই, অসমশক্তি সম্পন্ন ডি অরবিটালে পরিণত হয়েছে, যার 2টি ডি অরবিটালের শক্তি বেড়েছে আর 3টি ডি অরবিটালের শক্তি কমেছে। এই অবস্থায় ইলেকট্রন আব্বাও নীতি অনুসারে, এই 6টা ইলেকট্রন আব্বাও নীতি অনুসারে ইলেকট্রন নিম্ন শক্তির অরবিটাল আগে পূরণ করবে, তারপরে কিন্তু উচ্চ শক্তি স্তরে যায়। তো এখানে 6টা ছিল, 6টাই নিচেই। তাহলে এই দেখো, উচ্চ শক্তির ডি অরবিটাল কিন্তু অপূর্ণ, সেখানে ইলেকট্রন যেতে পারবে।
যখনই দৃশ্যমান আলো এই জটিল আয়নের উপরে পড়বে, দৃশ্যমান আলোর থেকে শক্তি শোষণ করে এই ডি অরবিটালের ইলেকট্রন বেজোড় হয়ে উপরে যাবে, বেজোড় ইলেকট্রন উপরে যাবে, জোড় ভাঙবে উপরে যাবে, জোড় ভাঙবে উপরে যাবে। তাহলে এই নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, দৃশ্যমান আলোর থেকে সেই পরিমাণ শক্তি শোষণ করে আর সম্পূরক শক্তির তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিকিরণ করে। ওই বিকীর্ণ বর্ণ আমরা দেখতে পাই এবং জটিল আয়নটি বর্ণযুক্ত মনে হয়। এই হচ্ছে জটিল আয়ন কেন বর্ণ হয় তার ব্যাখ্যা। অর্থাৎ এইখান থেকে এইখানে যেতে ডেল ই পরিমাণ শক্তি, এখানে লিখি ডেল ই পরিমাণ শক্তি সমান সমান এইচ সি বাই ল্যামডা। নিম্ন শক্তির ডি অরবিটাল থেকে উচ্চ শক্তির ডি অরবিটালে ইলেকট্রন স্থানান্তরিত হতে যেটুক শক্তির প্রয়োজন তার সাথে সঙ্গতিপূর্ণ তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ করবে, সম্পূরক তরঙ্গদৈর্ঘ্যের আলো বিকিরণ করবে। তখন এই বস্তুটি অর্থাৎ এই অবস্থান্তর মৌলের জটিল আয়নটি বর্ণযুক্ত হবে। আদনান, সবাই তো তাই মনে করেছে, তুমি মনে করেছো আজ রাত 8টায়। আমি তো ওখানে তারিখটা বলে দেইনি, তোমরা দেখোনি যে 16/1/2021 তারিখ থেকে রাত 8টায়, সেটা তো আগামী সপ্তাহে। রেহেনা, তাহলে বুঝেছো কিনা যে টপিকটা বাকি ছিল সেটা কিন্তু হয়ে গেল, যে জটিল আয়ন রঙিন হয় কেন ব্যাখ্যা করো। জটিল আয়ন রঙিন হয় কেন ব্যাখ্যা করো। তাহলে আমাদের 3.3 কিন্তু শেষ হয়ে গেল। এখন আমরা এর পরে 14 নম্বর কলাম, 15 নম্বর কলাম, 16 নম্বর কলাম, সরি 14 তো হয়ে গেছে, কার্বন সিলিকন, 15, 16, 17, 18 এই 4টে কলামের ধর্মে চলে যাব এখন। তাহলে আমরা এটা মুছে ফেলি। কারো কি সমস্যা? তোমরা যারা দেখছো কারো কি সমস্যা? জটিল আয়ন রঙিন কেন যেটা উপস্থাপন করলাম বুঝেছো কিনা? আগামী সপ্তাহে এইটার পরীক্ষা নেব 3.3 শুক্রবারে সম্ভবত তোমাদের ম্যাথ পরীক্ষা আছে, শুক্রবারে নেব না, পরীক্ষাটা আগামী সপ্তাহে নেব। শনিবারে নেব কিনা, তোমরা এখন তো লাইভে সবাই নেই, তাহলে শনিবারে নেব কিনা একটু বলতে হবে আমাকে পরে। শনি না হলে রবি, যে কোনো দিন নিতে হবে পরীক্ষাটা। তাহলে আমরা এর পরের অংশে চলে যাই। আমাদের পড়া হয়েছে এই যে পর্যায় সারণীর, দেখো পর্যায় সারণীর গ্রুপ 1-এর এর থেকে শুরু করে আমরা 4-এর এ পর্যন্ত পড়েছি। 4-এর এ 1 নম্বর কলাম থেকে শুরু করে 14 নম্বর কলাম পর্যন্ত পড়া হয়েছে। আমরা এখন 15 নম্বর কলাম এবং 16 নম্বর কলামের মৌলের সাধারণ পর্যায়ভিত্তিক ধর্ম আলোচনা করব। সিলেবাসে যা আছে পড়তে হবে, তোমাদের আগেও বলেছি আমি। দেখো এই জিনিসগুলো হয়তো অনেকে নাও পড়াতে পারে, কলেজেও নাও পড়াতে পারে, কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসে আছে, ভর্তি পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন হয়, তখন কিন্তু ঝামেলায় পড়ে যাবে। দেখো এখন আমরা চলে যাব গ্রুপ 5-এর এ আর গ্রুপ 6-এর এ। গ্রুপ 5-এর এতে আছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক। গ্রুপ 7-এর এতে আছে অক্সিজেন, সালফার, সেলিনিয়াম। এটা 14 নম্বর কলাম, যেটাকে আমরা 15 নম্বর কলাম, আর এটা হলো 16 নম্বর কলাম।
ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2px1 2py1 2pz1 2d নেই অনুপস্থিত। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম। এবার ফসফরাসের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3px1 3py1 3pz1 3d0। আমাদের সিলেবাসে নাইট্রোজেন আর ফসফরাসের ধর্ম নিয়ে আলোচনা আছে, আমাদের কিন্তু আর্সেনিক নেই। হাবিবা কি বললে একটু দেখি। স্যার আমার কলেজে এক্সাম আছে অর্গানিক কেমিস্ট্রি, নামকরণ অবধি, কি কোনোভাবে কি করব স্যার? তোমার কেমিস্ট্রি পরীক্ষা 3 তারিখে, আমি দেখেছি। নামকরণ পর্যন্ত আমি চেষ্টা করব। নামকরণ পর্যন্ত আমাদের বেশি ক্লাস লাগে না, নামকরণ পর্যন্ত হয়তো 4টা ক্লাস লাগতে পারে। আমি চেষ্টা করব পরীক্ষার আগে নামকরণ পর্যন্ত শেষ করানোর। এটা দ্রুত আর 3টে ক্লাস এটা শেষ করে দিই। আর্সেনিক আমাদের লাগবে না, আর্সেনিক আমাদের সিলেবাসে ধর্মের আলোচনাও নেই। প্রকৃতিতে যে সকল মৌলের যৌগ আমরা ব্যবহার করি, যেগুলো আমাদের প্রয়োজন, তাদের ধর্মই আছে। অর্থাৎ একটা গ্রুপে একটি মৌলের ধর্ম জানলে বাকিগুলোর ধর্মও কিন্তু আমরা আলোচনা করতে পারি। এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2px2 2py1 2pz1 2d নেই। যোজ্যতা স্তরে 6টা ইলেকট্রন আছে। এটা সেলেনিয়ামও লাগবে না। তাহলে এদের ইলেকট্রন বিন্যাস থেকে কি দেখা যায় দেখো। নাইট্রোজেনের যোজনী কি? সমযোজ্যতা 3। নাইট্রোজেনের যোজ্যতা স্তরে 5টা ইলেকট্রন আছে, কিন্তু বেজোড় আছে 3টে। যেহেতু ডি অরবিটাল নেই, উত্তেজিত করলেও বেজোড় ইলেকট্রন সংখ্যা কিন্তু 3-এর বেশি হয় না। অর্থাৎ NH3 গঠন করে, NCl3 গঠন করে। ফসফরাস স্বাভাবিক অবস্থায় তার যোজ্যতা স্তরে 3টে বেজোড় ইলেকট্রন আছে, সে কিন্তু PH3 গঠন করে, PCl3 গঠন করে। কিন্তু ফসফরাসকে উত্তেজিত করলে 2s থেকে ইলেকট্রন 3d তে উন্নীত হয়। 3d তে উন্নীত হয়, তাহলে বেজোড় ইলেকট্রন সংখ্যা কিন্তু 5 হতে পারে। তাই ফসফরাস PCl5 ও গঠন করে। তাহলে এই যে ইলেকট্রন বিন্যাস থেকে দেখলাম নাইট্রোজেনের যোজনী 3 হয়, ফসফরাসের যোজনীও 3 হয়। তো ফসফরাস 5টা বেজোড় ইলেকট্রন কাঠামো অর্জন করতে পারে, যেহেতু তার 3d অরবিটাল ফাঁকা আছে। এটা আমরা আগেই পড়েছি এই জিনিসগুলো। অক্সিজেনের ক্ষেত্রে দেখো 6টা ইলেকট্রন আছে যোজ্যতা স্তরে। শাওলি, শারমিন, প্রিয়ন্তী, তুমি এখন আসলে 35 মিনিট অতিবাহিত হওয়ার পরে এসেছো। তাহলে অক্সিজেনের 6টি ইলেকট্রন থাকলেও বেজোড় আছে 2টা, তাই অক্সিজেনের যোজনী 2। অক্সিজেনের যোজনী 2 হয়, সে OH2 গঠন করে, মানে যেটাকে আমরা বলি পানি, H2O। সালফার SH2 গঠন করে, যেটাকে আমরা বলি
H2S। তুমি বলতে পারো যে স্যার এরকম না লিখে এরকম কেন লিখি? পজিটিভ অংশ আমরা আগে লিখি সব সময়, নেগেটিভ অংশ পরে লিখি যে কোনো যৌগের গঠন লেখার সময়। হাইড্রোজেন পজিটিভ না, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন অক্সাইড, পানি। অক্সিজেন ফ্লোরিনের সাথে একটা যৌগ গঠন করে OF2, এখানে কিন্তু ও আগে আর এফ পরে, এফ হচ্ছে অধিক তড়িৎ ঋণাত্মক। সালফার অনেকগুলো করে, SF2, SF4, SF6, এটা তেমন একটা পাওয়া যায় না নিম্ন জারণ অবস্থায়। তাহলে আমরা এই ইলেকট্রন বিন্যাসের ধারণা থেকে যেটা বুঝলাম, সালফারের যোজনী 2, 4, 6 হতে পারে, কিন্তু অক্সিজেনের যোজনী সবসময় 2, কারণ ওর দুটোর বেশি বেজোড় ইলেকট্রন হয় না। নাইট্রোজেনের সমযোজ্যতা 3, কিন্তু যদি এই মুক্তজোড় ইলেকট্রন কখনো বন্ধনে অংশগ্রহণ করে তখন তার যোজনী 5 হয় নাইট্রোজেনের। এখন আসো, এই যে নাইট্রোজেন, ফসফরাস আর এই সালফার, এই তিনটে মৌল, সালফার, ফসফরাস, নাইট্রোজেন, এই তিনটে মৌল থেকে অক্সিজেন অধিক তড়িৎ ঋণাত্মক। তাহলে অক্সিজেন এদের সাথে যুক্ত হয়ে কিন্তু অক্সাইড গঠন করে, অর্থাৎ অধাতব মৌল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অধাতব অক্সাইড গঠন করে। এই অধাতব অক্সাইডের আমরা এখন সংকেত লিখব, তাদের ধর্ম আলোচনা করব। অলরেডি আমরা জেনেছি সকল অধাতুর অক্সাইড অম্লধর্মী। তাহলে এখন নাইট্রোজেন কতগুলো অক্সাইড গঠন করে দেখো, N2O, NO, N2O3, N2O4, N2O5, আবার সে মৌলিক অবস্থায় N2, আবার NH3 গঠন করে। তাহলে আমি যদি জারণ অবস্থা হিসাব করি, এখানে 0, এখানে 0, এখানে নাইট্রোজেন 1 পজিটিভ, নাইট্রোজেন 2 পজিটিভ, এখানে নাইট্রোজেন 3 পজিটিভ, এখানে নাইট্রোজেন 4 পজিটিভ, এখানে নাইট্রোজেন 5 পজিটিভ। তাহলে নাইট্রোজেন অ্যামোনিয়াতে আছে 3 নেগেটিভ। খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট বিষয়, নাইট্রোজেনের সর্বনিম্ন জারণ সংখ্যা 3 নেগেটিভ। নাইট্রোজেন 3টে ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জন করে, তাহলে এটা হলো 3 নেগেটিভ। যখন সে মৌলিক নাইট্রোজেন জারণ সংখ্যা 0, নাইট্রোজেন মনো অক্সাইড দুটো, একটা হলো N2O আর একটা NO, এটা নাইট্রাস অক্সাইড, এটা নাইট্রিক অক্সাইড। নাইট্রাস অক্সাইড আস, নিম্ন জারণ সংখ্যা হলে আস হয়, তার থেকে বেশি ইক, নাইট্রিক অক্সাইড। এই দুটো অক্সাইড নাইট্রোজেনের সমস্ত অক্সাইডের তুলনায় নিম্ন জারণ অবস্থার। আমরা এর আগে পড়িয়েছি নিম্ন জারণ অবস্থার অধাতুর অক্সাইড নিরপেক্ষ হয়, প্রসম হয়, কিন্তু বাকি এইগুলো সব অম্লধর্মী। অনুরূপভাবে ফসফরাস PH3, P4, P2O3, P2O4, P2O5, তাহলে এখানে 3 নেগেটিভ, 0, 3 পজিটিভ, 4 পজিটিভ, 5 পজিটিভ। ফসফরাস সর্বনিম্ন জারণ অবস্থা কিন্তু 3 পজিটিভ, এর সব অম্লধর্মী। সাধারণত 1 পজিটিভ জারণ অবস্থার অধাতুর অক্সাইড আর 2 পজিটিভ জারণ অবস্থার অধাতুর অক্সাইড হচ্ছে নিরপেক্ষ হয়। কার্বন মনো অক্সাইড CO, কার্বন 2 পজিটিভ জারণ অবস্থা নিরপেক্ষ, কিন্তু কার্বন ডাইঅক্সাইড CO2 সে কিন্তু অম্লধর্মী। এইবার সালফারের দেখো, H2S, সালফার S8, SO2, SO3, 2 নেগেটিভ, 0,
4 পজিটিভ 6 পজিটিভ। তাহলে দেখো যে সালফারের অক্সাইড দুটো, সালফার ডাইঅক্সাইড সালফার ট্রাইঅক্সাইড, সালফারের সর্বনিম্ন জারণ সংখ্যা হলো 2 নেগেটিভ, সর্বোচ্চ জারণ সংখ্যা পজিটিভ জারণ সংখ্যা 6 পজিটিভ। আবার নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো দেখেছি 3 নেগেটিভ হচ্ছে ঋণাত্মক জারণ সংখ্যা, 3টি ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জন করতে পারে। তাই ধনাত্মক মৌলের সাথে যখন সে যৌগ গঠন করে NH3 তখন নাইট্রোজেন 3 নেগেটিভ, মৌলিক অবস্থায় 0। নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড, ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড, ডাইনাইট্রোজেন পেন্টা অক্সাইড, একে আমরা শুধু নাইট্রোজেন পেন্টা অক্সাইডও বলি। এইটাই কিন্তু 2NO2 এইটা। তাহলে আমাদের মূলত এরপরে যে আলোচনা এই দুই গ্রুপের, সেটা হচ্ছে এদের অক্সাইডের ধর্ম, এদের হাইড্রাইডের ধর্ম NH3 PH3 H2S এদের ধর্ম আলোচনা, তারপরে এদের হ্যালাইডের ধর্ম আলোচনা, হ্যালাইড বলতে PCl3 PCl5 NCl3, এরা পানিতে দ্রবীভূত হয় কিনা, কিভাবে দ্রবীভূত হয় সেই আলোচনা। তাহলে এখন আমরা বেসিক যে নিয়ম, সকল অধাতুর অক্সাইড অম্লধর্মী, এটা কিন্তু মূল নিয়ম। এইখানে নাইট্রোজেন ফসফরাস সালফার তিনটে অধাতু, তাদের অক্সাইড দেখো সালফারের দুটো, ফসফরাসের তিনটে, তাহলে 5টা, অক্সিজেনের 1 2 3 5 আর 3 8টা। এই 8টা অক্সাইডই অম্লধর্মী কিন্তু। হ্যাঁ দাদা নমস্কার। আমি সকালে 9টা পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ 8টা থেকে 9টা, 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা। না না ওর পরে আর আমি থাকিনি। আমি প্রতিদিনই 9টা পর্যন্ত, ওই 9টার পরে তো আমি দিইনি আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা নিয়ে নেন। আচ্ছা নিয়ে নেন। আচ্ছা যেটা বলছিলাম যে অধাতুর অক্সাইড অম্লধর্মী, শুধু নিম্ন জারণ অবস্থার এই দুটো অক্সাইডের অম্লধর্ম নেই, বাকি সব কিন্তু অম্লধর্মী। তাহলে আমাদের ধর্ম আলোচনার মধ্যে থাকবে এটা কিন্তু, কেন সালফার ডাইঅক্সাইড অম্লধর্মী, কেন NO2 অম্লধর্মী, কেন P2O5 অম্লধর্মী। একটার ব্যাখ্যা যেভাবে দেবো বাকিগুলো সব একই রকম, অলরেডি কিন্তু এর আগে দিয়ে এসছি। কার্বন ডাইঅক্সাইড কেন অম্লধর্মী, কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে, কার্বন ডাইঅক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট লবণ ও পানি উৎপন্ন করে। তার মানে কোনো অধাতুর অক্সাইড কেন অম্লধর্মী, তার ব্যাখ্যা হলো সে পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করবে, অর্থাৎ তার জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করবে, ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করবে। এটা কিন্তু মূল ব্যাখ্যা। এখন আমি শুধু একটা পড়িয়ে দিলাম SO3 একটি অম্ল, বাকিগুলো তো তোমার একই রকম পড়ে নিতে হবে। আর একটা বিষয় আছে, সেটা হলো আমরা পুরনো নিয়মে পড়েছি অম্ল কাকে বলে পরিবেশ রসায়নে, হাইড্রোজনধারী যৌগ যারা হাইড্রোজন আয়ন দান করতে পারে তারা হলো অম্ল। হাইড্রোজন আছে কিন্তু দান করতে পারে না, তারা তো অম্ল না। মিথেন CH4 4টে হাইড্রোজেন আছে, সে তো অম্লধর্মী না, নিরপেক্ষ পদার্থ।
হাইড্রোজেন আয়ন থাকলেই অম্ল হবে না, সেটা দান করার ক্ষমতা থাকতে হবে। লুইস মতবাদ অনুসারে আমরা কি পড়েছি, যারা ইলেকট্রন গ্রহণ করে তারা হলো অম্ল, আর যারা ইলেকট্রন দান করে তারা কি, ক্ষারক। অর্থাৎ বিজারক পদার্থ হলো ক্ষারক, আর জারক পদার্থগুলো অম্লধর্মী হয়। তো এখন এইখানে কিন্তু অম্ল বললাম, সকল অক্সাইড অধাতুর অম্লধর্মী, এখানে কোনো সন্দেহ নেই। শুধু নিম্ন জারণ অবস্থার অক্সাইডগুলো, জারণ সংখ্যা তো 2 পজিটিভ 1 পজিটিভ, তার মানে আধুনিক মতবাদে যদি যাও, এই ইলেকট্রন গ্রহণের প্রবণতা কম। কারা অম্ল, যারা ইলেকট্রন গ্রহণ করে, মূল কথা। তাহলে এই দুটো নিরপেক্ষ বাদে বাকি 8টাই কিন্তু অম্লধর্মী। আবার আরো কিছু ব্যাখ্যা আমরা এখান থেকে পড়ব, যে এই অধাতুর যৌগগুলো জারক না বিজারক, জারক না বিজারক। জারক বিজারক তো আমরা একেবারে প্রথম দিকে পড়েছি, যারা ইলেকট্রন গ্রহণ করে তারা জারক, আর যারা ত্যাগ করতে পারে তারা বিজারক। তো এটা কিভাবে বোঝা যায়, জারণ সংখ্যা দেখো, এই যে এখানে জারণ সংখ্যা 6 পজিটিভ, এ কিন্তু আর ত্যাগ করতে পারবে না, তার যোজ্যতা স্তরের সর্বোচ্চ 6টা ছিল, সে 6 পজিটিভ অবস্থায় আছে, এ পারবে গ্রহণ করতে, এ অল টাইম জারক হবে। আর এটা দেখো 2 নেগেটিভ, সালফার 2 নেগেটিভ, দুটো ইলেকট্রন গ্রহণ অবস্থায় কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের গঠন করেছে, সে আর কিন্তু গ্রহণ করতে পারবে না, পারবে ত্যাগ করতে। এই দুটো ত্যাগ করে সে শূন্য হতে পারবে, দুটো ত্যাগ করে আরো দুটো ত্যাগ করে সে কি আরো 4টে ত্যাগ করে 4 পজিটিভ হতে পারবে। তাহলে এ অল টাইম বিজারক। তাহলে একটা বিষয় আমরা ধারণা নিলাম, সেটা হলো কোন মৌল যদি পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে, আবার বলি, কোন মৌল যদি পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে, তার সর্বনিম্ন অর্থাৎ ঋণাত্মক জারণ অবস্থার যৌগটি বিজারক হবে, অল টাইম বিজারক। আর সর্বোচ্চ ধনাত্মক জারণ সংখ্যার যৌগটি অল টাইম জারক হবে, সব সময় জারক। মাঝে যারা আছে এরা জারকও হতে পারে, বিজারক হতে পারে। কেন? 4 পজিটিভ ইলেকট্রন ত্যাগ করে 6 পজিটিভ হতে পারে, আবার ইলেকট্রন গ্রহণ করে সালফারে ফিরে আসতে পারে, সালফার 2 নেগেটিভ ফিরে আসতে পারে। তাই এ জারক ও বিজারক উভয়। এখানেও তাই হবে, এখানেও কিন্তু তাই হবে। আগামী দিন কিন্তু আমরা ডিটেলসই ধর্ম আলোচনা করব। আজকে যেগুলো তোমরা পড়বে 3.4 এ চলে যাও।